কেমন হবে যদি কোনো মহাকাব্যের চেনা খলনায়কে আসলে গল্পের নায়ক হয়ে ওঠে? শুনতে অবাক লাগছে, তাই না? কিন্তু ঠিক এই অসম্ভবকে সম্ভব করা প্রশ্নটাই ছিল মাইকেল মধুসূদন দত্তের ১৮৬১ সালের বিখ্যাত মেঘনাদ বধ কাব্যের একেবারে কেন্দ্রে। গল্পায়নের আজকের পর্বে গল্পে গল্পে আলোচনা করব মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য নিয়ে। এমন আরও ভিডিও পেতে গল্পায়নের সাথে থাকুন। আজ আমরা কথা বলবো ১৯ শতকের এমন এক বিপ্লবী মহাকাব্য নিয়ে, যা কিনা এক অতি পরিচিত পৌরাণিক গল্পকে সাহসের সাথে একেবারে নতুন চোখে দেখতে শিখিয়েছিল। আচ্ছা, কেমন হবে যদি কোনো মহাকাব্যের চেনা খলনায়কে আসলে গল্পের নায়ক হয়ে ওঠে? শুনতে অবাক লাগছে, তাই না? কিন্তু ঠিক এই অসম্ভবকে সম্ভব করা প্রশ্নটাই ছিল মাইকেল মধুসূদন দত্তের ১৮৬১ সালের বিখ্যাত মেঘনাদ বধ কাব্যের একেবারে কেন্দ্রে। চলুন দেখি উনি ঠিক কিভাবে এই অসাধ্য সাধন করলেন। আমরা সবাই তো রামায়ণের গল্প জানি, যেখানে ভালো মন্দের লড়াইটা খুব স্পষ্ট। কিন্তু দেখুন মধুসূদন দত্ত কি করলেন। তিনি এই চেনা ছকটাকে পুরো ভেঙে দিলেন। একদিকে রাম, যিনি আর দৈব অবতার নন, বরং দেবতাদের সাহায্যে যুদ্ধ করছেন, আর অন্যদিকে রাবণ, যাকে আমরা ১০ মাথার রাক্ষস রাজ বলে চিনি, তিনি এখানে হয়ে উঠেছেন একজন দেশপ্রেমিক, একজন শোকাহত বাবা। কি অসাধারণ একটা পরিবর্তন, তাই না? মানে গল্পটা শুধু নতুন করে বলা হচ্ছে না, বরং যাকে আমরা ভিলেন বলে জেনে এসেছি তার চোখ দিয়ে পুরো ঘটনাটাকে নতুন করে জন্ম দেওয়া হচ্ছে। আর দৃষ্টিকোণের এই বদলটাই কিন্তু মেঘনাদ বধ কাব্যকে আধুনিক বাংলা সাহিত্যের একটা স্তম্ভ করে তুলেছে। এর আগে বাংলা সাহিত্যে এমনটা কেউ ভাবতেও পারেনি। তো এই যে এত বড় একটা বিপ্লব, এর পেছনে কে ছিলেন? চলুন এবার সেই মানুষটাকে একটু চিনে নিই, মাইকেল মধুসূদন দত্ত। আর বোঝার চেষ্টা করি কোন সময়ে, কোন প্রেক্ষাপটে তিনি মহাকাব্যকে এমন নতুন একটা রূপ দিয়েছিলেন। মধুসূদন তো একা একা জন্মাননি, তিনি ছিলেন তার সময়ের সন্তান। সময়টা ছিল বঙ্গীয় নবজাগরণের। একদিকে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো ব্যক্তিত্বরা সমাজ সংস্কার করছেন, আর সেই একই সময়ে মধুসূদন জন্মাচ্ছেন এবং লিখছেন। এই যে টাইমলাইনটা আমরা দেখছি, এটা থেকেই বোঝা যায় যে কীরকম একটা আলোড়নের মধ্যে দিয়ে উনি বড় হচ্ছিলেন। আর এর সাথে ছিল পাশ্চাত্য সাহিত্যের গভীর প্রভাব। মধুসূদনের বিপ্লবটা কিন্তু ছিল দুই দিক থেকে। প্রথমত, তিনি কবিতার শরীরটাকেই বদলে দিলেন। হাজার বছর ধরে চলে আসা পয়ার ছন্দের বাঁধন ভেঙে তিনি নিয়ে এলেন অমিত্রাক্ষর ছন্দ বা ব্ল্যাঙ্ক ভার্স। আর দ্বিতীয়ত, তিনি কবিতার আত্মাকেও নতুন করে গড়লেন। চিরাচরিত সাদা কালো ভিলেনদের সরিয়ে তিনি আনলেন জটিল রক্তমাংসের মানুষ, যাদের মনে আছে আধুনিক আবেগ, দুঃখ আর যন্ত্রণা। এই কাব্যের সবচেয়ে যুগান্তকারী দিক ছিল লঙ্কার রাজা রাবণকে একজন মানুষ হিসেবে দেখানো, শুধুই একজন রাক্ষস হিসেবে নয়। ভাবুন একবার, মহাকাব্যটার শুরুই হচ্ছে না কোনো বীরের হুঙ্কার দিয়ে, শুরু হচ্ছে এক বাবার হাহাকার দিয়ে। লঙ্কাকে বাঁচাতে গিয়ে তার ছেলে বীরবাহু মারা গেছেন, আর সেই শোকে কাতর রাবণের এই আর্তনাদ দিয়েই কাব্যটা শুরু। যখন তার স্ত্রী চিত্রাঙ্গদা এসে ছেলের মৃত্যুর জন্য রাবণকে দোষারোপ করেন, তখন রাবণের উত্তরটা ছিল অসাধারণ। তিনি বলেন, শুধু নিজের ছেলে কেন, লঙ্কার প্রতিটি সৈন্যের মৃত্যুতে তার বুক ১০০টা ছেলের শোকে ভেঙে যায়। এখানেই রাবণের দেশপ্রেমিক আর মানবিক রূপটা স্পষ্ট হয়ে ওঠে। রাবণ এখানে আসলে একজন আধুনিক ট্র্যাজিক হিরো, এমন একজন মানুষ যিনি ভাগ্যের বিরুদ্ধে একটা অসম লড়াই লড়ছেন। দেবতারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তার পরিবার রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, আর তিনি এই দৈব অবিচারের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন। তার পাপ নয়, তার কষ্টটাই এখানে মূল হয়ে উঠেছে। আর এই ট্র্যাজিক বীরত্বের ধারণাটা শুধু রাবণের মধ্যেই থেমে থাকেনি, এটা ছড়িয়ে পড়েছে তার পরিবারের অন্য সদস্যদের মধ্যেও, আর এটাই তাদেরকে রাম লক্ষ্মণের থেকে একেবারে আলাদা করে দিয়েছে। চলুন দেখা যাক কিভাবে। এই দেখুন মেঘনাদ, কাব্যের নাম যার নামে। সে তার বাবার রাবণকে বলছে, সামান্য এক মানুষকে আপনি ভয় পাচ্ছেন? আমি থাকতে আপনি কেন যুদ্ধে যাবেন? এটা তো আমার জন্য কলঙ্কের। দেশপ্রেম আর আত্মবিশ্বাস যেন ঠিকরে বেরোচ্ছে তার কথা থেকে। আর মেঘনাদের স্ত্রী প্রমীলা, তিনি তো আরও এক ধাপ এগিয়ে।
তিনি কোনো সাধারণ নারী নন, তিনি একজন ভয়ঙ্কর যোদ্ধা। যখন রামের সৈন্যেরা তার পথ আটকায়, তিনি বলেন, ভিখারি রাঘবকে আমি ভয় পাই নাকি? একাই তিনি নিজের বাহুবলে লঙ্কায় প্রবেশ করার কথা বলেন। ভাবুন, সেই যুগে দাঁড়িয়ে নারীর এমন একটা চরিত্র সৃষ্টি করাটা কতটা বৈপ্লবিক ছিল। পার্থক্যটা এখানেই স্পষ্ট। একদিকে লঙ্কার যোদ্ধারা, যারা লড়ছে নিজেদের আবেগ, সম্মান আর আত্মবিশ্বাস দিয়ে, আর অন্যদিকে আক্রমণকারীরা, মানে রাম লক্ষ্মণ, যারা পুরোপুরি দৈব সাহায্যের উপর নির্ভরশীল। এমনকি তারা ছলনার আশ্রয় নিতেও পিছপা হচ্ছে না। যেমন ধরুন, নিরস্ত্র অবস্থায় মেঘনাদ যখন পুজো করছিলেন, তখন তাকে হত্যা করা হয়। মধুসূদন নিজে বলেছিলেন তিনি একটা বীররসের মহাকাব্য লিখতে চান, কিন্তু আসলেই কি তাই হয়েছে? এটা বুঝতে হলে আমাদের ভারতীয় নন্দন তত্ত্বের রস জিনিসটা একটু বুঝতে হবে। খুব সহজ করে বললে, প্রত্যেকটা শিল্পের একটা মূল আবেগ বা ফ্লেভার থাকে, সেটাই হলো রস। তো প্রশ্ন হল, মেঘনাদবধ কাব্যের মূল রসটা কি? বীরত্ব নাকি অন্য কিছু? কাব্যে বীরত্বের মুহূর্ত অবশ্যই আছে। মেঘনাদের যুদ্ধ, প্রমীলার সে তেজ, এগুলো সবই বীর রসের উদাহরণ। কিন্তু এর পাশাপাশি কি আছে? আছে রাবণের না শেষ হওয়া শোক, মেঘনাদের করুণ মৃত্যু, বন্দিনী সীতার কষ্ট, আর সব শেষে লঙ্কার ভয়াবহ পরিণতি। সমালোচকরা বলেন, বীর রসকে ছাপিয়ে গেছে এই করুণ রস, অর্থাৎ দুঃখের অনুভূতিটাই এই কাব্যের মূল সুর। একজন বিখ্যাত সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর একটা কথা বলেছিলেন। তিনি বলেছেন, এই কাব্যের বাইরের পোশাকটা হয়তো বীরত্বের, কিন্তু এর ভেতরের শরীরটা আসলে করুণ রসে ভেজা। ঠিক যেন বিদেশি স্যুট পরা এক মানুষ, যার ভেতরে একটা বাঙালি কোমল হৃদয়। আর কাব্যের একদম শেষ লাইনটা যেন এই সত্যিটাকেই প্রতিষ্ঠা করে দেয়। সপ্তদিবানিশী লঙ্কা কান্দিল বিষাদে। এটা কোনো বিজয়ের উৎসবের কথা বলছে না, এটা বলছে এক গভীর হারানোর কথা। এটা এক শোকের মহাকাব্য। তাহলে শেষ পর্যন্ত এই মহাকাব্যের উত্তরাধিকার কি? কেন এটা এত গুরুত্বপূর্ণ? এর দীর্ঘস্থায়ী প্রভাবটাই বা কি? মেঘনাদবধ কাব্য শুধু একটা পুরনো গল্পকে নতুন করে বলেনি, এটা ছিল বাংলা সাহিত্যে একটা যুগান্তকারী পরিবর্তন। এর হাত ধরেই সাহিত্যে এলো মনস্তাত্ত্বিক গভীরতা, মানবতাবাদ। দেবতা নয়, সাধারণ মানুষের ব্যক্তিগত সংগ্রামী কাহিনীর কেন্দ্রে চলে এলো, আর তৈরি হল প্রমীরার মতো শক্তিশালী স্বাধীন নারী চরিত্র। বলা যেতে পারে, এখান থেকেই আধুনিক ভারতীয় সাহিত্যের আসল যাত্রাটা শুরু হল। শেষ পর্যন্ত এই কাব্য আমাদের একটা চিরন্তন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একটা গল্পের আসল হিরো কে? যে দেবতাদের সাহায্য নিয়ে জিতে যায় সে, নাকি সে যে জানে সে হারবে, তবুও ভাগ্যের বিরুদ্ধে একটা মহৎ লড়াই লড়ে যায়? এই প্রশ্নটাই হয়তো মধুসূদনের সবচেয়ে বড় লেগেসি।